আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 2 নাম্বার পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাসরিন বেগম আর পাভেলকে শফিক মিয়া যখন বাড়ি থেকে বের করে দিলেন তখন তাদের মনে হয়েছিল পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। যে বাড়িতে তারা নিজেদের অধিকার খাটিয়েছে আজকে সে বাড়ির দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। রাত তখন গভীর। নাসরিন বেগম একটা ছোট ব্যাগে কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলেন। পাভেল তখনও রাগে ফুঁসছিল। এইটা কি হলো মা? ওই শফিক মিয়া এত সাহস পাইল কই? সামান্য একটা ব্যাপারে আমাদেরকে বের করে দিল। নাসরিন বেগম ঠান্ডা গলায় বললেন, চুপ কর পাভেল, এখন কথা কম বল, আগে মাথা গোজার একটা জায়গা লাগবে। পাভেল দাঁত কামড়িয়ে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না মা, ওই রনি যদি না থাকতো তাহলে এই অবস্থা হতো না কখনো। নাসরিন বেগম চোখ শুরু করে বললেন, এখন নাম ধরে লাভ নেই, আগে চল তোর নানার বাড়িতে যাই। নাসরিন বেগম বাপের বাড়িতে পৌঁছালো। পুরনো সেই গ্রামীণ বাড়ি, ভাঙ্গা উঠান, উঠোনের এক পাশে কাঁঠাল গাছ, আর একটা পুরনো টিনের ঘর। নাসরিন বেগম দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, ভাইজান। ভেতরে থেকে একজন মধ্যবয়সী লোক বের হয়ে এলেন, চোখে অবাকতা কিন্তু মুখে কোনো আনন্দ নেই। তিনি প্রশ্ন করলেন, তুই এখানে কেন এসেছিস নাসরিন? নাসরিন বেগম একটু থেমে বললেন, ভাইজান, শফিক মিয়া আমাদের বের করে দিয়েছে, আমরা আর কোথাও যাইতে পারি নাই, তাই এখানে এসেছি। ভাইজান কথাটা শেষ করতে দিলেন না। তুই কি ভেবেছিস এই বাড়িটা কি কোনো হোটেল? যখন খুশি চলে আসবি, যখন খুশি এখানে এসে থাকবি। আমার সংসার, ছেলে মেয়ে সব আছে, তাদের খরচ টানতেই আমি হিমশিম খাচ্ছি, আবার বাড়তি দুটো উটকো ঝামেলা নিতে যাব কেন? নাসরিন বেগম কাঁদতে কাঁদতে বলল, ভাইজান, বিপদে পড়ে এসেছি, একটু জায়গা দেন না, দয়া করে একটু জায়গা দেন। নাসরিন বেগমের ভাই আবার বলল, তোদের বাড়িতে জায়গা দিলে এখন আমি বিপদে পড়ব, আর কত টানবো আমি? একবার তো বিয়ে দিয়েছিলাম, পাভেলের বাবা মরতে দেরি, কিন্তু তোর এই বাড়িতে আসতে দেরি হয়নি। পাভেলের দাদি শুধু তোর পায়ের ধরা বাদ রেখেছে ওই বাড়িতে থাকার জন্য, কিন্তু তুই শুনলি না, চলে এলি আবার বিয়ে বসার জন্য। আবার বিয়ে দিলাম শফিক মিয়ার কাছে, এখন বলছিস ও তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন দিয়েছে? নিশ্চয়ই কোনো না কোনো অপকর্ম করেছিস। তোর মতো বিষধর সাপ আমি আমার বাড়িতে রাখতে রাজি না, পরে আবার আমার স্ত্রী সন্তানকেও তুই শেষ করে দিবি। নাসরিন বেগম বুঝতে পারলেন এখানে ওনার জায়গা হবে না, তাই তিনি তার ভাইকে বলল, ভাইজান, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে রাতটা থাকতে দিন, কাল সকালে চলে যাব। নাসরিন বেগমের ভাই ঘরের দিকে যেতে যেতে তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, আবিরের মা, ওদের দুজনকে রান্নাঘরে থাকার ব্যবস্থা করে দাও। অপরদিকে রাতটা কিভাবে কেটে গেল রনি নিজেও জানে না। নরম বিছানা, পরিষ্কার চাদর, মাথার ওপরে ফ্যান ঘুরছে ধীরে ধীরে, সবকিছুই যেন অচেনা। এতদিন শক্ত মেঝে, বাস স্ট্যান্ড এসবই ছিল তার পরিচিত জায়গা, আর আজকের এই আরাম যেন তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। রনি চুপচাপ শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, চোখ বন্ধ করলেই পুরনো সব দৃশ্য ভেসে উঠছে। বাবার রাগ মিশ্রিত মুখ এবং সৎমায়ের বিষাক্ত কথা, বৃষ্টি ভেজা সেই রাতগুলো, আর সেই ছুরির আঘাতের মুহূর্ত। হঠাৎ করে সে উঠে বসলো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো রনি। বাহিরে ভোরের হালকা আলো ফুটেছে, বাগানের গাছগুলোয় শিশির জমে আছে, পাখিরা কিচিরমিচির করে ডাকছে। এত শান্ত একটা সকাল, অথচ তার ভেতরটা এখনো অশান্ত। ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। রাকিব ডেকে বলল, রনি, ঘুম থেকে উঠেছ? রনি একটু থেমে দরজা খুলে দিল। রাকিব হাসি মুখে দাঁড়িয়ে বলল, চলো নাস্তা করবা, মা তোমাকে ডাকছেন। রনি আর রাকিব ডাইনিং টেবিলের কাছে যেতেই মাহবুবুর রহমান বলল, এসো রনি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেউ অপেক্ষা করছে, তাও আবার রনির জন্য? এটা তো একদমই অসম্ভব। একসময় ওর বাবা মা অপেক্ষা করত, কিন্তু মা চলে যাওয়ার সাথে সাথে বাবার ভালোবাসাও নিয়ে গিয়েছে। তারপর থেকে কেউ আর তার জন্য অপেক্ষা করে না। 2 মিনিট পর মাহবুবুর রহমানের পাশের চেয়ার টেনে বসলেন একটা 12 বছর বয়সী মেয়ে। মাহবুবুর রহমান তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। তারপর রনিকে বলল, ওর সাথে তো তোমার পরিচয় হয়নি, ও আমার ছোট মেয়ে আফরিন। তারপর তিনি আফরিনকে বলল, আফরিন, এটা তোমার আরেকটা ভাইয়া, ওর নাম রনি। আফরিন রনির দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম রনি ভাইয়া। রনি সালামের উত্তর দেয়। এর মাঝে রাকিবের মা আমেনা বেগম খাবার হাতে নিয়ে টেবিলের সামনে আসে এবং সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। রনি ভেবেছিল আমেনা বেগম ওকে এই বাড়িতে নিয়ে আসাটা পছন্দ করেননি, হয়তো উনি নিজের হাতে ওকে খাবার বেড়ে দিবেন না, কিন্তু ওকে অবাক করে দিয়ে আমিনা বেগম ওর পাতে খাবার বেড়ে দেয়।
এবং মুচকি হাসি দিয়ে বলেন, কিছু লাগলে বলো। সত্যি আমেনা বেগম প্রথমে এই বাড়িতে রনির উপস্থিতি পছন্দ করেনি, কিন্তু পরবর্তীতে তিনি ভেবে দেখলেন আজকে রনির জায়গায় যদি তার রাকিব হতো তাহলে কি হতো। ছেলেটা এই বয়সে অনেক কিছু সহ্য করেছে, এখন একটু ভালোবাসা পেলে ক্ষতি কি। রনি ধীরে ধীরে খাবার মুখে দিচ্ছিল। রনি ধীরে ধীরে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে সে মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে বলেন বলল, আঙ্কেল, আমাকে কি কি কাজ করতে হবে যদি একটু বুঝিয়ে দিতেন। মাহবুবুর রহমান কিছু বলার আগেই আমেনা বেগম একটু বিস্মিত হয়ে বললেন, কাজ করবা মানে? এই বয়সে তুমি কি কাজ করবা? রনি মাথা নিচু করে আস্তে করে বলল, কাজ না করলে এই বাড়িতে থাকবো কিভাবে? আমেনা বেগম এবার একটু নরম গলায় বললেন, তোমার কোনো কাজ করতে হবে না, আগে বলো তুমি কতটুকু পড়াশোনা করেছো। রনি জবাব দিল, জি, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, তবে পাশ করেছি কি না জানি না। এ কথা শুনে রাকিব হালকা হেসে বলল, ও তাহলে তো তুমি আর আমি একই ব্যাচের, কিন্তু রেজাল্ট তো 1 মাস আগেই বের হয়েছে। আমি তো এ গ্রেড পেয়েছি, তুমি জানো না তুমি কি পেয়েছো? রনি একটু অপ্রস্তুত হয়ে চুপ করে রইল। তার চোখে যেন হালকা কষ্টের ছায়া ফুটে উঠল। এই কয়েক মাসে নিজের ফলাফল জানার মতো সুযোগ বা অবস্থা কোনোটাই তার ছিল না। রনির নীরবতা দেখে টেবিলে এক মুহূর্তের জন্য অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মাহবুব রহমান বিষয়টা বুঝতে পেরে নরম গলায় বললেন, কোনো সমস্যা নেই, আজই তোমার রেজাল্টটা দেখে নেওয়া যাবে। রনি বলল, কিভাবে আঙ্কেল? রাকিব সাথে সাথেই বলল, আরে এটা কোনো ব্যাপারই না, অনলাইনে দেখা যায়। তুমি তোমার রোল নাম্বারটা বলো, মনে আছে তো? রনি উত্তর দিল, হ্যাঁ মনে আছে। রাকিব দ্রুত তার ফোনটা নিয়ে বসল। ঠিক আছে, তোমার রোল নাম্বারটা বলো। কিছুক্ষণ রুম জুড়ে নীরবতা ছেয়ে গেল। রাকিব চিৎকার করে উঠে বলে, আরে রনি, তুমি তো A+ পেয়েছো। আমেনা বেগম বলল, মাশাল্লাহ, তুমি তো খুব মেধাবী শিক্ষার্থী। কিছুদিন পরে আমাদের রাকিব কলেজে ভর্তি হবে, তুমিও ওর সাথে সেই কলেজে ভর্তি হবে। রনি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাহবুবুর রহমান বললেন, তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচ আমার, তুমি কোনো কিছুর চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো। রনি চোখের পানি মুছতে মুছতে জিজ্ঞেস করে, আপনারা আমার জন্য এত কিছু কেন করছেন? মাহবুব রহমান মৃদু হেসে রনির দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, কারণ বাবা, সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক মানুষ নিজে থেকে তৈরি করে, ভালোবাসা দিয়ে, দায়িত্ব দিয়ে। আর আজকে থেকে তুমি আমার সেই সম্পর্কেরই একজন। রাতটা গভীর হলেও শফিক মিয়ার চোখে একটুও ঘুম নেই। নিস্তব্ধ অন্ধকারে শুয়ে থাকলেও তার ভেতরটা অশান্ত হয়ে ওঠে বারবার। কানে ভেসে আসে সেই কাপা কণ্ঠ, আমি চুরি করিনি বাবা। হঠাৎ তিনি ধরফর করে উঠে বসেন। বুকের ভেতরটা ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় রাগের অন্ধত্বে তিনি যেন নিজের হাতেই নিজের হৃদয়টাকে ভেঙে ফেলেছেন। ধীরে ধীরে উঠে তিনি হাঁটতে হাঁটতে চলে যান উঠোনে, সেই জায়গাটায় দাঁড়ান যেখানে সেদিন তার ছেলেটা অসহায়ের মতো পড়েছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে পাতার শব্দ। তিনি মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, আমি কি করে পারলাম নিজের ছেলের সাথে এমন করতে? চোখের কোণে পানি জমে ওঠে। জীবনে অনেক ভুল করেছেন হয়তো, কিন্তু এত বড় ভুল করবেন এটা তিনি কখনো কল্পনাও করেননি। অজান্তেই তার ঠোঁট কেঁপে ওঠে। রনি এখন কোথায়, কেমন আছে, কিছু খেয়েছে কি, নাকি না খেয়ে আছে? প্রশ্নগুলো বাতাসে মিলিয়ে যায়, কোনো উত্তর ফিরে আসে না। শফিক মিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। আজকে তার কাছে সব কিছুই আছে, ঘর, সম্পদ, সংসার, তবুও তিনি নিঃস্ব, কারণ তিনি নিজের হাতে হারিয়ে ফেলেছেন তার সবচেয়ে আপন মানুষটাকে। বিকেলের নরম আলোটা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছিল। আকাশে হালকা কমলা রঙের আভা। একটা শান্ত সুন্দর বিকেল। মাহবুব রহমান হাসি মুখে বললেন, চলো আজকে সবাই মিলে একটু বাইরে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। রাকিব বলে, চলো আব্বু, আজকে আমরা পার্কে ঘুরতে যাই। আফরিন খুশিতে হাততালি দিয়ে বলল, আমি দোলনায় চড়ব। রনি একটু চুপ করে দাঁড়িয়েছিল, তার কি করা উচিত আর কি বলা উচিত বুঝতে পারছে না। আমেনা বেগম রনির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি হলো, তুমি যাবে না নাকি? রনি হালকা হেসে মাথা নেড়ে বলল, জি যাব। পার্কে পৌঁছাতেই চারপাশের কোলাহল, বাচ্চাদের হাসির শব্দ সবকিছুই যেন একসাথে রনির মনটা ভরে দিল। সবুজ ঘাস, ফুলের বাগান, হালকা বাতাস, সবকিছুই যেন জীবন্ত। আফরিন দৌড়ে গিয়ে দোলনায় বসে চিৎকার করে বলল, রাকিব ভাইয়া, আমাকে দোল দাও। রাকিব হাসতে হাসতে দোলনা ঠেলতে লাগলো। ধরে বসো কিন্তু, আবার পড়ে যেও না।
আফরিন খিলখিল করে হাসছিল। সেই হাসি শুনে অজান্তেই রনির ঠোঁটেও হাসি ফুটে উঠল। মাহবুব রহমান ধীরে ধীরে হেঁটে রনির পাশে এসে দাঁড়ালেন। কেমন লাগছে? রনি একটু থেমে বলল, অনেক ভালো। অনেক দিন পর এতটা ভালো লাগছে। তার গলায় কেমন একটা আবেগ মিশেছিল। মাহবুব রহমান নরম স্বরে বললেন, জীবনে কষ্ট থাকবে, কিন্তু তার মাঝেও এই ছোট ছোট আনন্দগুলো ধরে রাখতে হয়। রনি চুপ করে মাথা নাড়ালো। কিছুক্ষণ পর রাকিব একটা ফুটবল নিয়ে এসে বলল, এই রনি, খেলবা? রনি একটু ইতস্তত করল, তারপর বলল, হ্যাঁ খেলবো। রনি আর রাকিব ফুটবল খেলা শুরু করে। রনি যখন রাকিবের থেকে বল নিয়ে দৌড় দেয় তখনই কারোর সাথে ধাক্কা লাগে। রনি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। সামনে থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, এই যে মিস্টার, চোখ কি কোথাও বিক্রি করে এসেছেন? রনি মাথা নিচু করে জবাব দেয়, সরি, আমি খেয়াল করিনি। মেয়েটা আবার বলল, সরি বললেই তো সব শেষ হয়ে যায় না, একটু দেখে চলতে পারেন না? এর মধ্যে রাকিব সেখানে দৌড়ে আসলো। রাকিব বলল, সরি আপু, আমি আর আমার বন্ধু ফুটবল খেলছিলাম। মেয়েটা বলল, ফুটবল ক্রিকেট যাই খেলো না কেন সমস্যা নেই, কিন্তু একটু খেয়াল রাখবে তোমাদের জন্য যাতে অন্য কেউ সমস্যায় না পড়ে। মেয়েটার কথা শুনে রাকিব মাথা চুলকে হেসে বলল, জি আপু, ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। রনি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে আস্তে করে বলল, আমি সত্যি দুঃখিত, খেয়াল করিনি। মেয়েটা একটু বিরক্ত স্বরে বলল, ঠিক আছে, সামনে থেকে দেখে চলাচল করবে। রনি আর কিছু বলল না, মাথা নিচু রেখেই একপাশে সরে দাঁড়ালো। রাকিব পরিস্থিতি হালকা করতে বলল, চল রনি, খেলাটা শেষ করি। রনি ছোট্ট করে মাথা নেড়ে বলল, হ্যাঁ চল। পার্ক থেকে ঘুরে এসে সবাই বেশ ক্লান্ত, কিন্তু রনির মনটা আজকে অদ্ভুতভাবে হালকা। রাতের খাবার শেষে সবাই যখন নিজেদের ঘরে চলে গেল, রনি তখন বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলছে, আল্লাহ, এতদিন পর একটু শান্তি দিলে, এটা যেন আবার কেড়ে নিও না। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো রাকিব। কি ভাবছ এত? রনি হালকা হেসে বলল, কিছু না, শুধু ভাবতেছি জীবনটা হঠাৎ এত বদলে গেল কিভাবে। রাকিব কাঁধে হাত রেখে বলল, জীবন এমনই, কখনো নিচে ফেলে আবার কখনো উপরে তোলে। তুমি এখন উপরে ওঠার টাইমে আছো। রনি কোনো কথা না বলে চুপ করে রইল। তার চোখে আবার সেই দৃঢ়তা ফিরে এসেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রনি নতুন একটা সিদ্ধান্ত নিল। সে শুধু এই পরিবারের দয়া নিয়ে বাঁচবে না, নিজেকে প্রমাণ করবে। নাস্তার টেবিলে বসে সে বলল, আঙ্কেল, আমি একটা পার্ট টাইম কাজ করতে চাই পড়াশোনার পাশাপাশি। আমিনা বেগম অবাক হয়ে বললেন, কেন? আমরা তো আছি। রনি শান্তভাবে বলল, জানি, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি। মাহবুব রহমান কিছুক্ষণ চুপ থেকে মুচকি হাসলেন। তিনি বললেন, এই আত্মসম্মানটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে রনি। তবে বাবা, তোমার বাহিরে কাজ করতে হবে না, তুমি আমাদের আফরিনকে টিউশনি করিও, আমি তোমাকে ভালো অঙ্কের বেতন দিব। রনি বলল, আঙ্কেল, এসব কি বলছেন আপনি? আমি আপনাদের বাড়িতে থাকছি, খাচ্ছি। আফরিনকে টিউশন করাতে বললে আমি এমনি করাবো, আপনাদের থেকে বেতন নিতে পারবো না। রনির কথা শুনে এক মুহূর্তের জন্য পুরো টেবিলটা নিস্তব্ধ হয়ে গেল। মাহবুব রহমান গভীরভাবে রনির দিকে তাকিয়ে রইলেন। ছেলেটার চোখে এক ধরনের জেদ আত্মসম্মানের। তিনি ধীরে ধীরে বললেন, তুমি বেতন নিতে চাও না, তাই তো? এটা তোমার সম্মানবোধ, কিন্তু তুমি যে কাজটা করবে সেটা তোমার পরিশ্রম। পরিশ্রমের মূল্য না নিলে সেটা নিজের প্রতি অন্যায় করা হবে বাবা। রনি কিছু বলতে গিয়েও থেমে গেল। আমিনা বেগম নরম কণ্ঠে বললেন, দেখো রনি, আমরা তোমাকে দয়া করে কিছু দিচ্ছি না, তুমি এই পরিবারের একজন, আর পরিবারের কেউ কিছু করলে তার মূল্য দেওয়া লজ্জার কিছু না। রাকিব হেসে বলল, আরে ভাই, আফরিনকে পড়ানো সহজ কাজ না, ও কিন্তু অনেক প্রশ্ন করে। আফরিন সাথে সাথে মুখ ফুলিয়ে বলল, এই আমি কিন্তু ভালো স্টুডেন্ট। সবাই হালকা হেসে উঠল। এই হাসির মাঝে রনির বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। এতদিন পর এমন স্বাভাবিক, এমন আপন একটা মুহূর্ত। সে মাথা নিচু করে আস্তে করে বলল, তাহলে ঠিক আছে, আপনারা যেভাবে ভালো মনে করেন আমি সেভাবেই করব। মাহবুব রহমান সন্তুষ্ট হয়ে মাথা নাড়ালেন। এই তো, আজকে থেকেই শুরু করো। অপরদিকে নাসরিন বেগম ও পাভেল এবার এসে দাঁড়ালেন পাভেলের বাবার বাড়িতে, মানে ওনার প্রথম স্বামীর বাড়িতে। পাভেল দাদি বলে ডাক দিতেই ভেতর থেকে বের হয়ে আসলো একজন বৃদ্ধা মহিলা। এসে বলল, তোমরা কে? নাসরিন বেগম জবাব দেন, আম্মা, আমি নাসরিন, এটা আপনার নাতি পাভেল। নাসরিন নামটা কানে যেতেই বৃদ্ধা মহিলার চোখে মুখে ক্ষোভ প্রকাশ হলো। তিনি রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন আইসিস এখানে? কি চাই তোদের? নাসরিন বেগম বলল, আম্মা, আমরা এখন থেকে এই বাড়িতেই থাকব। বৃদ্ধা বলল, কেন, তোর দ্বিতীয় স্বামী তোদের বাড়ি থেকে বের করে দিয়েছে? পাভেল বলে, দাদি, খুব বিপদে পড়ে এই বাড়িতে এসেছি,
আমাদের একটু জায়গা দাও। বৃদ্ধা মহিলা বলল, তোর বাপ মারা যাওয়ার পর আমি তোর মাকে কত অনুরোধ করেছি এই বাড়িতে থাকার জন্য। আমি বলেছিলাম আমার পোলার শেষ স্মৃতিটা নিয়ে এখানে থাকতে। তোর মুখের দিকে তাকাইলে আমার পোলার কষ্ট ভুলে থাকতে পারমু। কিন্তু তোর মা তার বাপের বাড়িতে চলে গেছে আবার বিয়ে বসার জন্য। এখন আমি তোদের অনুরোধ কেন রাখমু? কেন তোদেরকে এ বাড়িতে জায়গা দিমু? চলে যা এই বাড়ি থেকে। এই বাড়িতে তোদের কোনো জায়গা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবা। এবং সৎ মায়ের অপবাদ এই গল্পের লেখক হচ্ছে ইফতিদা জান্নাত। যদি কেউ তার লেখা গল্প পড়তে চাও তাহলে ফেসবুক পেজে চলে যেতে পারো। তার পেজের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।